এই ভিডিও যে কোনো সময় ব্লক হতে পারে, তাই এখনই লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। 5ই আগস্টের পর আমাদের বলা হয়েছিল দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেখানো হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন। কিন্তু আজ 1.5 বছর পর যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন একটা প্রশ্ন বড় হয়ে দেখা দেয়। জুলাই আগস্টের সেই ঘটনাগুলো কি সত্যিই স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এর আড়ালে ছিল অন্য কোনো শক্তির সুদূর প্রসারী ষড়যন্ত্র? আজকের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে মনে হয় একটা নির্বাচিত সরকারকে সরিয়ে এই অনির্বাচিত প্রশাসনকে বসানো হয়েছিল কেবল একটি উদ্দেশ্যেই, আর তা হলো বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেয়া। আজ আমরা আলোচনা করব কিভাবে সংস্কারের নামে দেশের সার্বভৌমত্ব আর জাতীয় সম্পদকে বিদেশি প্রভুদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সত্যটা হয়তো আপনার ভাবনার চেয়েও ভয়ঙ্কর। বন্ধুরা, একটি স্বাধীন দেশের প্রধান শক্তি তার সমুদ্র বন্দর, অথচ এই অন্তর্বর্তী সরকার কোনো ম্যান্ডেট ছাড়াই আমাদের প্রধান পোর্টগুলোকে 20 থেকে 33 বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। একটু তথ্যগুলো খেয়াল করুন। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল দেওয়া হচ্ছে ডেনমার্কের মেরস কোম্পানিকে। পানগাঁও নদী বন্দর 22 বছরের জন্য দেওয়া হচ্ছে সুইজারল্যান্ডের হাতে। নিউমুরিং টার্মিনাল যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে। চমৎকার! আমরা তো ভাবছিলাম স্বাধীনতা মানে নিজের সম্পদ নিজে পরিচালনা করা, কিন্তু না, আসল স্বাধীনতা হলো সেই সম্পদ 33 বছরের জন্য অন্যের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমানো। ডেনমার্ক, সুইজারল্যান্ড, দুবাই যেন এক আন্তর্জাতিক মেলা বসেছে আমাদের বন্দরগুলোতে। শুধু একটা জিনিস বাদ পড়ে গেছে, আমাদের দেশের মানুষের স্বার্থ। যদি এখনো লাইক না দিয়ে থাকেন, এখনই দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো সত্য উন্মোচন আসছে। আমার প্রশ্ন হলো, এই দীর্ঘমেয়াদী ইজারা দেওয়ার অধিকার এই সরকারকে কে দিল? যারা নিজেদের অন্তর্বর্তী বলছে, তারা কিভাবে আগামী 3 দশকের জন্য দেশ বন্ধক দেয়? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে কোনো ওপেন টেন্ডার বা উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি, সরাসরি আলোচনার মাধ্যমে এসব চুক্তি হচ্ছে। কারণ টেন্ডার প্রক্রিয়া তো এতই জটিল, কাগজপত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা এসব তো পুরনো জমানার ব্যাপার। আধুনিক যুগে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে দেশ চালানো হয়, সহজ সরল আর সম্পূর্ণ গোপনে। এই যে গোপনে দেশি সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়া, এটাই কি তবে সেই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল? এবার নজর দেওয়া যাক আকাশ পথের দিকে। বাংলাদেশ বিমানের অবস্থা যখন নড়বড়ে, তখন তড়িঘড়ি করে 14টি বোয়িং বিমান কেনার ঘোষণা দেওয়া হয়েছে। কেন? বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে হবে। ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে হবে। জিএসপি সুবিধা বা শুল্ক মুক্ত রপ্তানির লোভে আমরা হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা নিচ্ছি। ওয়াও! ট্রাম্পকে খুশি করতে গিয়ে আমরা এতটাই উদার হয়ে গেছি যে নিজেদের পকেট খালি করে তার দেশের কোম্পানিগুলোকে হাজার কোটি টাকা উপহার দিচ্ছি। কি অসাধারণ কূটনীতি! বাংলাদেশ বিমান হয়তো ঠিক মতো উঠতে পারে না, কিন্তু আমাদের নেতারা স্বপ্ন দেখার ক্ষেত্রে বোয়িং ড্রিমলাইনারের চেয়েও এগিয়ে। বর্তমান নেতাদের কথা বলছি, বর্তমান শাসকদের কথা বলছি। কোনো টেকনিক্যাল ইভ্যালুয়েশন নেই, কোনো স্বচ্ছতা নেই, সরাসরি বোয়িং থেকে বিমান কেনা হচ্ছে। প্রশ্ন জাগে, এই কেনাকাটা কি দেশের জন্য, নাকি বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য? জনগণের ট্যাক্সের টাকায় কি তবে ক্ষমতার মসনদ কেনা হচ্ছে? জ্বালানি খাতের পরিস্থিতি আরো ভয়াবহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাজেট এক ধাক্কায় 25,000 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হলো। মোট খরচ এখন 1.5 লাখ কোটি টাকা। বাবা, 25,000 কোটি টাকা বাড়ানো, এ তো কোনো ব্যাপারই না। এটা শুধু একটা ছোট্ট বাজেট সংশোধন। আরে, 1.5 লাখ কোটি টাকা তো আমাদের পকেটের খুচরো পয়সার মতো, তাই না? আসলে আমরা হয়তো গণিতে একটু দুর্বল, শূন্যের সংখ্যা গুনতে পারি না ঠিক মতো। কিন্তু সমস্যা নেই, এই টাকার দায়ভার তো
আমাদের সন্তান নাতিরা বহন করবে, আমরা তো না। তাদের জন্য একটা উপহার রেখে যাচ্ছি আমরা। অন্যদিকে কোনো প্রতিযোগিতা ছাড়াই সিঙ্গাপুরের আরামকো থেকে সরাসরি এলএনজি কেনা হচ্ছে। যাদের কোনো জবাবদিহিতা নেই, তারা কেন জনগণের হাজার হাজার কোটি টাকা এভাবে ইচ্ছে মতো খরচ করছে? এই বিশাল ঋণের বোঝা কি তবে ষড়যন্ত্রেরই অংশ, যাতে দেশ কোনোদিন অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে না পারে? আমাদের দেশের তরুণরা যখন বেকারত্বের জ্বালায় পিষ্ট, তখন আমরা কি দেখছি? মালয়েশিয়া বা আরব আমিরাতের মতো শ্রমবাজার বন্ধ থাকলেও রহস্যজনকভাবে 252টি নতুন রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে। চুক্তিটা দেখুন, শ্রমবাজার বন্ধ, কিন্তু 252টা লাইসেন্স দেওয়া হলো। মনে হচ্ছে আমাদের নীতি নির্ধারকরা এক অভিনব তত্ত্ব আবিষ্কার করে ফেলেছেন। চাহিদা না থাকলেও যোগান বাড়াতে হয়। অর্থনীতির এই নতুন সূত্র হয়তো নোবেল পাবে একদিন। আর মধ্যস্বত্বভোগীরা, তারা তো বসে বসে কমিশন খাবে, কাজ থাকুক বা না থাকুক। কাজ নেই অথচ লাইসেন্স আছে। এই লুটপাটের টাকার ভাগ কোথায় যাচ্ছে সেটা কি আর বলার অপেক্ষা রাখে? আর দেশের শান্তি শৃঙ্খলা, সাধারণ মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন সরকার ব্যস্ত র্যাবের জন্য 163টি নতুন লাক্সারি গাড়ি কিনতে। ব্রাভো! জনগণ যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন সমাধান কি? অবশ্যই লাক্সারি গাড়ি। কারণ দুর্নীতি দমন বা সংস্কার এসব তো পুরনো আমলের কথা। আধুনিক যুগে ইমেজ দরকার। চকচকে গাড়িতে চড়ে টহল দিলে হয়তো অপরাধীরা ভয়ে নিজেই আত্মসমর্পণ করবে। যে বাহিনীর উপর বিভিন্ন মহলের চাপ আছে, তাদের সংস্কার না করে বিলাসবহুল গাড়ি দেওয়া কি এখন জনগণের অগ্রাধিকার ছিল, নাকি কোনো বিশেষ বাহিনীকে নিজের কবজায় রাখতে এই আয়োজন? বন্ধুরা, 5ই আগস্টের সেই তথাকথিত পরিবর্তনের আসল রূপ এখন বেরিয়ে আসছে। আমাদের দেশপ্রেমিক সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে আজ দেশটাকে নিলামে তোলা হয়েছে। বন্দর থেকে শুরু করে আকাশ পথ সবই এখন বিদেশিদের দখলে। এই অনির্বাচিত সরকারের প্রতিটি সিদ্ধান্ত আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিলেন, সেই স্বাধীনতা আজ বিক্রি হচ্ছে বিদেশি শক্তির হাতে। আমি আজ আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা কি এই দেশ বিক্রির মহোৎসব মেনে নেবেন? এই ষড়যন্ত্র কি সফল হতে দেবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। সত্য কথাগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। কারণ আজ যদি আমরা কথা না বলি, কাল হয়তো আমাদের কথা বলার অধিকারটুকু থাকবে না। কমেন্টে লিখুন, দেশ বিক্রি হতে দেব না। আসুন একসাথে সোচ্চার হই। ভালো থাকবেন, দেশের পক্ষে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ন্যায়ের যুদ্ধে সামিল হন। ধন্যবাদ।